তো পজিটিভ চরিত্র করতে ভালো লাগে, কিন্তু কি বলতো নেগেটিভ চরিত্র আসলে মনে হয় না 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 ঠিক আছে, নেগেটিভটাই ঠিক আছে। মানে ওই অল্প সময়ের মধ্যে কিছু যদি চোখ মুখ এরকম এরকম করে যদি পজিটিভে ওটা করা যায় না, নেগেটিভে একটু মানে ওই ব্যাপারটা মজা আসে। আমার আসল বাড়ি হলো ফলতা, ফলতা ডায়মন্ড হারবার। আচ্ছা। ক্লাস 8 থেকে নাচের ক্লাস করানো শুরু করি। বাচ্চাকে নিয়ে আসি, তার বাবা মা, আমি কম্পিটিশন করতাম তো তখন প্রচুর, তো সেই কম্পিটিশন দেখেই নিয়ে আসে যে ওর কাছে নাচ শেখাবো। তো তখন থেকে আমার ওই জার্নি শুরু, তার আমি পায়ে ধরে ধরে নাচ শিখিয়েছি। আচ্ছা। অ্যালেন স্যারের কাছে তখন শিখতিস? নাচের ক্লাস শুরু করি, ক্রিয়েটিভটা। আচ্ছা। কারণ তখন আমি ডান্স বাংলা ডান্সে ব্যাক আপ করি 2015-তে। আচ্ছা, অনেক দিন তখন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন থেকেই ওই অ্যালেন স্যারের ওখানে ওই জার্নিটা শুরু হয়ে আচ্ছা। যায়। এবারে আমার কলকাতায় যাতায়াত শুরু হচ্ছে, এবার তো ওখান থেকে এই যে রাত্রিবেলা মানে ফেরা, আসা যাওয়া, এই জিনিসটা বাড়ি থেকে কেউই আর খুব অ্যালাউ একটা করেনি? অ্যালাউ করতে পারলো না, বিশেষ করে আমার বাবা। খুব বোকা বোকা। তাও আচ্ছা, মানে মানে টিভিতে চলছে ওরা তোকে দেখতে, হ্যাঁ হ্যাঁ মানে আচ্ছা। আমি তো ওদের দেখতে পাচ্ছি, হ্যাঁ তার হ্যাঁ। মানে ওরা আমাদের দেখতে পাচ্ছে। তো আমায় একটু সেজেগুজে বসতে হবে, তার মানে আমরা সব মানে সবাইকেই ওরা দেখতে পাচ্ছে এরকম। তো ওই যে আমি সেজেগুজে বসছি, তাহলে ওখান থেকে ওরা অভিনয় করতে করতে যদি আমাকে চান্স দিয়ে দেয়, এরকম একটা বাজে কনসেপ্ট ছিল আমার, যেটা আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। আমার কাছে কোনো বিভিন্ন রকমের অফারও আমার কাছে আসেনি। আহ, আসলে হয়তো অনেক সময় বুঝতেও পারিনি, কারণ কথার অনেক ভাঁজ থাকে তো। বাট ডিরেক্ট কেউ কিছু বলেনি এখন। সাহস পাইনি। হ্যাঁ মানে আজকে আমার সঙ্গে আড্ডায় রয়েছে আমার ভীষণ প্রিয় একজন মানুষ, সেটা হচ্ছে বর্ণিনী। আর বর্ণিনী আমার এক ডাকেই চলে এসেছে, সেটা হচ্ছে সব একদম। থেকে বড় বিষয়। কেমন আছিস বর্ণিনী? অনেকদিন ভালো। পর দেখা আমাদের হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি। অনেক দিন পর, প্রায় 1 বছর হয়ে গেছে বলতে গেলে। তো ভালো আছি, তুমি কেমন আমি আছো? ভালো আছি। আর বেশ তো তোর কাজকর্ম চলছে, অনেক কিছু হ্যাঁ কাজকর্ম চলে, হ্যাঁ এবং হ্যাঁ। আমাদের গল্পটা হয় সেটা কাজের সময় হয়, সময় এরকম হয় বসে এরকম, হ্যাঁ আড্ডা বসে দেওয়া, আড্ডা দেওয়া হয় না, বসে আড্ডা দেওয়া একদমই হয় না, তাই। এবং এটা হ্যাঁ, আমাদের প্রথমবার বসে এরকম বসে আড্ডা দেওয়া, আড্ডা দেওয়া। একদমই। তো হ্যাঁ কি চলছে এখন, কাজকর্ম কেমন চলছে সেটা একটুখানি আগে শুনি, তারপর তোর গল্প শুনবো। আজকে আচ্ছা। বেসিক্যালি তোর গল্প শোনার জন্য আড্ডাটা। হ্যাঁ হ্যাঁ, আমি এই মুহূর্তে একটা প্রজেক্ট করছি, যে প্রজেক্টের নাম 7 পাকে বাঁধা। তো ওখানে নেগেটিভ চরিত্রই করছি অ্যাজ ইউজুয়াল। তো পজিটিভ চরিত্র করতে ভালো লাগে, কিন্তু কি বলতো নেগেটিভ চরিত্র আসলে মনে হয় না 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 ঠিক আছে, নেগেটিভটাই ঠিক আছে। মানে ওই অল্প সময়ের মধ্যে কিছু যদি চোখ মুখ এরকম এরকম করে যদি পজিটিভে ওটা করা যায় না, নেগেটিভে একটু মানে ওই ব্যাপারটা মজা আসে। তো সেই নেগেটিভ চরিত্রেই আহ, অভিনয় করছি, ভালো লাগছিল। আস্তে আস্তে দেখা গেল ক্যারেক্টারটা পজিটিভ হয়ে গেল, এই মুহূর্তে আমি খুবই বাড়ির ভালো মেয়ে। তো এইভাবেই চলছে, এই মুহূর্তে একটাই ধারাবাহিক করছি। এবারে দেখা যাক, তার সঙ্গে সোশ্যাল মিডিয়াটা একটু একটু না, এটা প্রচুর। আমি হঠাৎ করে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, মানে শুধু স্ক্রল করলেই তোর ভিডিও আসছে, সেটা আমি প্রচুর দেখছি। তাহলে ভালো না বলো, সবাই দেখতে পাচ্ছে, সব, যারা মাঝে মাঝে ভুলেও যায় এই সোশ্যাল মিডিয়ার দ্বারা তারা দেখতে এবং তুই পাচ্ছে। বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছিস কিন্তু, আমি সেটাও দেখছিলাম, হ্যাঁ মানে হ্যাঁ বিভিন্ন হ্যাঁ। স্টোরি ছোট ছোট, এগুলো কি হুম নিজেই হুম লিখছিস হুম। নাকি কাউকে দিয়ে লেখাচ্ছিস? না অ্যাকচুয়ালি সবসময় নিজে লেখা হয় না, আমার সঙ্গে আমার যে ভাইয়ের চরিত্র করে একজন আছে হ্যাঁ আকাশ। হ্যাঁ। তো আমার বেসিক্যালি কন্টেন্ট বানানোর আইডিয়াটা ওর থেকেই, ওর সাথে আমার পরিচয় হয়, পরিচয় হওয়ার পর ও বলল যে চলো আমরা একটা কন্টেন্ট বানাই। আমি আচ্ছা, বললাম তোর যে নিজের ভাই না? না, অনেকেই আমি ভাবে। রিয়েলি ভেবেছি তোর নিজের ভাই। আমি বললাম বা হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ ইনফ্যাক্ট যেহেতু আমি তোর হুম বোনকেও হুম চিনি, হুম এবার দেখলাম হুম যে তোর বোনের সাথে তুই কয়েকটা করছিস, আমি হুম। বললাম যে ও ভাই, আমি বললাম যে পুরো ফ্যামিলিকে নিয়ে চলে এসেছে, যে চলো একটা করে গল্প শুট হ্যাঁ করি, হ্যাঁ ভালো হ্যাঁ। বিষয়টা। তো না, আমরা 2 বোন। হ্যাঁ। তবে ও আমার থেকে ছোট, আমার পুরো একদম ভাইয়েরই মতন ভাই। হুম। এবারে প্রথমে আমরা একটা কন্টেন্ট বানাই, সেটা হলো বেস্ট ফ্রেন্ডের কন্টেন্ট। এবারে সেটা দেখলাম মিলিয়ন ভিউজ গেছে ফার্স্ট। আমি এবার কি হয়, মেগায় যেমন ভাবে অভিনয়টা করি, হ্যাঁ। কন্টেন্ট বানানোতে একটু অন্যরকম ভাবে অভিনয়টা করতে হয়। এবারে ওটা ওরই লেখা ছিল, যে এইভাবে এইভাবে এটা করব, আকাশেরই লেখা ছিল। তো আমি তখন বললাম যে 1 মিলিয়নের ওপর ভিউজ হয়ে গেল মানে 2 দিনের মধ্যে। আমি বললাম তাহলে তো ইন্টারেস্টিং, বিষয়টা করাই যায়। তখন বললো হ্যাঁ চলো করি। এইবারেও আমার থেকে ছোট তো, কিছুতেই ওই বন্ধু বন্ধু ব্যাপারটা হচ্ছে না। আমি বললাম শোন, আমি দিদি তুই ভাই, আজ থেকে আমরা দিদি ভাইয়ের কন্টেন্ট বানাবো।
তখন বললো ঠিক আছে চলো। তারপরে ও কিছু লিখলো, আমিও কিছু কিছু লিখে লিখলাম, এরকম ভাবে। বা এমন হচ্ছে যে দুটো তিনটে সিন লেখা, আমি বললাম আকাশ এটা এরকম ভাবে করলে কেমন হয়, ও বললো হ্যাঁ এটা যদি এই শটটা এরকম ভাবে নেওয়া যায়। এবারে আমরা দুজনেই দুজনের ক্যামেরা করি, মানে আমারটা ও ধরে দেয়, ওরটা আমি ধরে দিই, বাহ, এরকম। বা বেশ কোনো ভালো। সময় যদি বোন থাকে, বোন দুজনের মানে টু শটে কোনো কিছু হলো, বোন সেটাকে ধরে দিল। তো এইভাবেই করতে করতে প্রায় 2-3 মাস হলো, মানে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি গো। মানে বাড়িতে কয়েক মাস বসেই ছিলাম। আমি মেগা তখন করছিলি না? হ্যাঁ করছিলাম না, কারণ ভালো চরিত্রের অপেক্ষা করছিলাম। তো সেই সময়টা প্রচন্ড মনে হচ্ছিল যে অভিনয়টা করতে পারছি না, কাজটা করব কাজটা করব। তো কি করবো, আর আমি সোশ্যাল মিডিয়ায় একদমই আগে অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমি রেগুলার বেসিসে ব্লগ ওইভাবে বানাই না, কন্টেন্টও বানাতাম না। কয়েকটা রিলস, হুম। ফটো, এইগুলোই জাস্ট পোস্ট করতাম। কিন্তু এই কন্টেন্টে এসে নিজের একটু ব্লগ বানাতেও এখন ইচ্ছা করে মাঝে মাঝে, যে দেখি একটু লাইফস্টাইলের ব্লগ সবাই, দিলে হ্যাঁ কেমন ব্লগ লাগে? শেয়ার করি। তো এইভাবেই আর কি, কাজটা আপাতত গোছাতে পারিনি এখনো, বাট চলছে। না, তুই এই বয়সে অনেকটা গুছিয়ে ফেলেছিস, যেহেতু আমি জানি। সেটা আমরা পরবর্তীকালে বলবো কি কি গুছিয়েছিস তুই। তো তুই কি ছোট থেকে ভাবতিস অভিনয় করব? ছোট থেকে ভাবতাম জানো তো, মানে আমি সেই জন্যই আমার মা আমাকে প্রথম গানে ভর্তি করেছিল। তারপরে দেখছি গানের থেকেও মেয়ের ইন্টারেস্ট বেশি নাচে। আমি কত্থক শিখেছি একদম প্রথমে। আচ্ছা, হুম। হ্যাঁ। তো আমি যে স্যারের কাছে গান শিখতাম, ওনার ওয়াইফের কাছেই আমি নাচ শিখতাম। তো ওনার কিছুদিন পর ওনার ওয়াইফ একটুখানি ব্রেক নিলেন। তো তখন আমার অন্য টিচারের দরকার হয়েছিল, যে নাচটা বন্ধ করব না, আমি অন্য টিচারের কাছে নাচটা প্র্যাকটিস করব। তো মাও দেখলো যে গানের থেকে মেয়ের নাচের প্রতি বেশি ইন্টারেস্ট। তো মা বললো যে ঠিক আছে, কত্থকের এখানে তেমন ভালো টিচার নেই, চল তাহলে আমি ভরতনাট্যমে তোকে ভর্তি। আর মা খুব চাইতো, কত্থকের থেকে মায়ের খুব ইন্টারেস্ট ছিল ভরতনাট্যমে। তো তখন বললো যে ঠিক আছে। এবার আমিও ভর্তি হলাম। এবার কত্থকের পুরো স্টাইলটা আর হ্যাঁ, ভরতনাট্যমের পুরো স্টাইল আলাদা। সম্পূর্ণ আলাদা। তো তখন থেকে আমি প্রচুর কম্পিটিশন করতে শুরু করলাম, নাচ গান। গানের যেটুকু, গানও ক্লাসিক্যাল শিখেছি, নাচও ক্লাসিক্যাল, ভরতনাট্যম। তো পাশাপাশি গান নাচ শিখতে শিখতে মা বলল কি, তাহলে তোর যখন এত কিছু ইন্টারেস্ট আছে, আবৃত্তিটা শিখবি, আমার মাই আবৃত্তিটা শেখায়। আচ্ছা। তো তখন মা প্রচুর বই টই নিয়ে তখন থেকেই চর্চা করতো। রবীন্দ্রনাথ মায়ের খুব কাছের মানুষ আর কি, এরকম। তো সেখান থেকে আমার রবীন্দ্রসঙ্গীতের প্রতি বেশি ইন্টারেস্ট হলো। আমি নজরুল গীতি খুব কম গেয়েছি, বা আজও অব্দিও কম গাই। আমাকে যদি প্রথম কেউ বলে যে কি গান গাইবে, আমি বলবো রবীন্দ্রসঙ্গীত। তো তারপরে ওই আবৃত্তিটা মা শেখানো শুরু করলো, রবীন্দ্রনাথের আবৃত্তি। তো ওই শিখতে শিখতে আমার তখন মনে হলো এবার নাচের বিভিন্ন রকম এক্সপ্রেশন থাকে, তো ওই যে নবরস থাকে, সেখান থেকে বিভিন্ন রকম এক্সপ্রেশন করতে করতে আয়নার সামনে অনেক কিছু আমার রং ঢং চালু হলো। তখন মনে হলো এই যে সবাই টিভির ওপারে অভিনয় করে, আমার এরকমও কনসেপ্ট ছিল অনেক আগে ছোটবেলায়, এখনো মাঝে 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 হাসি, যে টিভির ওপার থেকে আমাকে দেখতে পাচ্ছে, তো আমাকে একটু সেজে গুজে বসতে হবে যদি আমি চান্স পেয়ে যাই। খুব বোকা বোকা তাও আচ্ছা, মানে মানে। টিভিতে চলছে, ওরা তোকে দেখতে? হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা। আমি তো ওদের দেখতে পাচ্ছি, হ্যাঁ, তার হ্যাঁ। মানে ওরা আমাদের দেখতে পাচ্ছে। তো আমাকে একটু সেজে গুজে বসতে হবে, তার মানে আমরা সব মানে সবাইকেই ওরা দেখতে পাচ্ছে, এরকম। তো ওই যে আমি সেজে গুজে বসছি, তাহলে ওখান থেকে ওরা অভিনয় করতে করতে যদি আমাকে চান্স দিয়ে দেয়, এরকম একটা বাজে কনসেপ্ট ছিল আমার, যেটা আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। আমি প্রত্যেকদিন টিভি দেখার সময় সেজে গুজে বসতাম, যে একটু সেজে গুজে বসি। মা বলছে তোর পড়াশোনা ছেড়ে তুই সেজে গুজে, বললাম না ওই যে ওরা অভিনয় করছে, তাহলে আমাকেও নিশ্চয়ই যদি একটু দেখতে ভালো লাগে কোন ওরা ক্লাসে চান্স দিয়ে পড়তিস দেবে। তুই তখন? তখন আমার কোন ক্লাসে, 3-4 হবে। কারণ আমি মানে ক্লাস 2 থেকে নাচ শেখা, নাচ গান শেখা, সব, আবৃত্তি সমস্ত মানে কিছু। তখন থেকে ভেবেছিস আমি অভিনয়টা হ্যাঁ করব? হ্যাঁ। তো তারপরে ওই নাচ গানের মধ্যে থেকেই এই জগতে আসা, মানে নাচটা অনেক পরে যদিও, আমি কখনো ছোটবেলায় অভিনয় করিনি, বড় ওই বয়সে এসেই আর কি অভিনয়ে আসা। বাট ওই নাচ গান আবৃত্তিটা শুরু ছিল। অভিনয়ে আসতে গিয়ে তো অনেকটা লড়াই করতে হয়েছে, হ্যাঁ অনেক সম্পর্ক ছাড়তে হয়েছে তোকে। হ্যাঁ। তো সেই জায়গাটা মানে আঙ্কেল তো মনে হয় কোনোভাবেই রাজি ছিল না তুই অভিনয় কর বা। না না না, মানে আম, কি হয়, মানে আমি যখন বড় হতে থাকি না, আমি নাচের ক্লাস করাতেও শুরু করি, আমি আচ্ছা। ক্লাস 8 থেকে নাচের ক্লাস করানো শুরু করি।
কারণ আমার কাছে একটি ছোট বাচ্চাকে নিয়ে আসে তার বাবা মা। আমি কম্পিটিশন করতাম তো তখন প্রচুর, তো সেই কম্পিটিশন দেখেই নিয়ে আসে যে ওর কাছে নাচ শেখাবো। তো তখন থেকে আমার ওই জার্নি শুরু, তার আমি পায়ে ধরে ধরে নাচ শিখিয়েছি আচ্ছা। এইরকম। তো তারপর থেকে আমার আস্তে আস্তে ক্লাসটা বাড়তে থাকে। সেখানে আমার 20-25 জন স্টুডেন্ট হয়ে যায়, আমি তাদেরকে নিয়ে শো করতে থাকি। এবার আমি নিজে কবরডাঙ্গাতে অ্যালেন স্যারের কাছে তখন শিখতিস? নাচের ক্লাস শুরু করি, ক্রিয়েটিভটা। আচ্ছা। কারণ তখন আমি ডান্স বাংলা ডান্সে ব্যাক আপ করি 2015-তে। আচ্ছা, অনেক দিন তখন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন থেকেই ওই অ্যালেন স্যারের ওখানে ওই জার্নিটা শুরু হয়ে আচ্ছা। যায়। তো ওই ক্রিয়েটিভটা শিখতে শিখতে এবারে আমার কলকাতায় যাতায়াত শুরু হচ্ছে। এবার আমার আসল বাড়ি হলো ফলতা, ফলতা ডায়মন্ড হারবার। তো ওখান থেকে এই যে রাত্রিবেলা মানে ফেরা, আসা যাওয়া, এই জিনিসটা বাড়ি থেকে কেউই আর খুব অ্যালাউ একটা করেনি। অ্যালাউ করতে পারলো না, বিশেষ করে আমার বাবা। মানে এবার হয় না যে প্রপার গ্রামেই তো বড় হয়েছি, এবার অনেকের অনেক রকম বক্তব্য থাকে। এবার যখন কন্টিনিউয়াসলি বলা হয় যে ধরো আশেপাশের লোকজন বলছে আর কি হবে, চলো মেয়ের বিয়ে দিয়ে দাও, এই সব এখন বাইরে বেরোচ্ছে, এত কিছুর দরকার নেই, এই সেই। এবার আস্তে আস্তে দেখা গেল যে না, এবার ওই বিয়ের দিকে একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে এই সবগুলো পড়াশোনা চলবে ঠিক আছে, তবে নাচ গান এত বেশি করে তো লাভ নেই, আলটিমেটলি তো সংসারই করতে হবে, মেয়েদের সংসার ছাড়া তো আর কোনো উপায় নেই। বাট হ্যাঁ, আমি নিজে ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি অনেক কিছু স্যাক্রিফাইস করতে। কারণ আমার মা আমার জন্য ভালো ভালো জব ছেড়ে দিয়েছে। মানে আমার আচ্ছা। মা ভীষণ পড়াশোনায় ভালো ছিল আচ্ছা। সেখান থেকে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার ভালো ভালো মানে ওই এলাকায় দাঁড়িয়ে আমার মা হাই স্কোরার ছিল, হাইয়েস্ট স্কোরার, মানে এমন কিছু চাকরির বুঝতে পেরেছি। বিষয়ে সেখানে মা আগে আর কি কোয়ালিফাই হতো, সেই চাকরি মা ছেড়ে দিয়েছে আমি দেখা। তো আমি তখন ভাবলাম যে সংসারের জন্য যখন এত কিছু মানুষ ছেড়ে দিতে পারে, তাহলে আলটিমেটলি এটাই তো ফাইনাল ডেস্টিনেশন হতে পারে না? তাহলে আমি যখন ছোটবেলা থেকে এত কিছু শিখছি, আমারও সেই ডেস্টিনেশন কেন ওটা হবে? তো এই আমি ছোটবেলা থেকে খুব জেদি, ভীষণ জেদি আমি। তো আমি বললাম এটা হবে না। তো তখন কিছু কথা তো বাবার বিরুদ্ধে বলতে শুরু করলাম, যেটা এতদিন অব্দি বলিনি, মানে ছোটবেলা হুম। যতদিন ওই ছোট বয়সে ছিলাম বলিনি। বড় হতে হতে যখন সবকিছু দেখছি বুঝছি, তখন মনে হচ্ছে না, ঠিকটা ঠিক, ভুল। ভুলটা ভুল। তো অনেক মানুষ সেটা মেনে নিতে পারেন না, তার মনে হয়েছে যে না, এটা ঠিক নয়। তো আমি তখন সেই সময়ে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছিলাম, যখন দেখছি যে সব দিক থেকে আমাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আর মাধ্যমিকের সময় আমাকে বলা হলো যে নাচ গান বন্ধ থাকবে পড়াশোনার জন্য। নাচ গান বন্ধ করে দিয়ে আমি ভীষণ বাজে রেজাল্ট করলাম, খুব বাজে রেজাল্ট করেছিলাম, মানে কোনো মতে ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম, যেটা করার কথা নয়। আমার মা এখনো বলে কেন যে ছাড়িয়েছিলাম, সবার কথাতে ছাড়িয়ে দিল। আমি বললাম 11-12-এ আমি আর্টস নিয়ে পড়াশোনা করেছি, আমি বললাম তুমি আমাকে সুযোগ দাও, সবকিছু করাও আমাকে, আমি স্টুডেন্টদের নিয়ে শোতেও যাব, স্টুডেন্টদের ক্লাসও করাবো, আমি নিজেও শো করব, বাট আমাকে নাচ গান আবৃত্তি কিচ্ছু ছাড়িও না, পড়াশোনাটাও আমি করব। আমি আমার স্কুল থেকে ফার্স্ট হয়ে আমি আমাদের এলাকায় হাইস্ট করেছিলাম আচ্ছা। আর্টস থেকে, মানে বাহ। আর্টস, এই আর্টস থেকে বললাম, আর্টস থেকে শুধু নয়, মানে আর্টস, সায়েন্স, কমার্স সবকিছু মিলিয়ে। আর আমার একটা টার্গেট ছিল যে সায়েন্সদের টপকাতে হবে, কারণ সায়েন্সদের কি খুব পাই টু পাই ফাইন। নাম্বার হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর্টসে তো আমার যেমন ছিল এডুকেশন, হিস্ট্রি, এগুলোতে তো পাই টু পাই নাম্বার হয় না। তো ওদেরকে টপকাতে হবে, এই ব্যাপারটা আমার মধ্যে ছিল। তো রেজাল্টও আমি ভালো করলাম, বাট আলটিমেটলি দেখলাম কোনো লাভ হলো না। আমি আচ্ছা। ফার্স্টে জিওগ্রাফি অনার্স নিলাম। তো জিওগ্রাফি অনার্স নেওয়ার পরই আমি যখন বিবেকানন্দ কলেজ থেকে বাড়ি ফলতা, মানে এই বিবেকানন্দ কলেজ আর ফলতা দুদিকে যখন যাতায়াত করছি, তখনই সমস্যাটা হতে শুরু করলো যে কলকাতায় কলেজ করছে, ওটা ঠাকুরপুকুর, আচ্ছা। কলকাতায় কলেজ করছে, রাত্রিবেলা বাড়ি ফিরছে, এ তো খুব সমস্যা, তাহলে মেয়ে হাতের বাইরে চলে যাচ্ছে, এরকম করলে তো হবে না। তারপরেই শুরু হলো বিভিন্ন রকম অশান্তি। আমি মা বোনকে নিয়ে ইনস্ট্যান্ট ডিসিশন নিলাম যে বলো এখান থেকে বেরোবে না বেরোবে না। তো তখন মা তো বলছে যাবোটা কোথায়, সত্যি হ্যাঁ, যাওয়ার কোনো এক্স্যাক্ট। জায়গা নেই, যাবোটা কোথায়। তো তখন মানে কোনো, বিশ্বাস করো আমার মামার বাড়ি থেকেও কোনো রকম কোনো হেল্প পাইনি।
আমি কোনো রিলেটিভ সার্কেলে কোথাও থেকে কোনো কোনো কিছু হেল্প পাইনি। একটা জায়গা থেকে হেল্প পেয়েছিলাম, আমার স্টুডেন্টদের তরফ থেকে, যাদের আমি নাচ শেখাতাম। তো ইনস্ট্যান্ট গার্জেনরা বললো তোমার এই অবস্থা, জানতো অনেকদিন ধরে এই অশান্তি হচ্ছে, তো তুমি আমার বাড়ি এসে থাকো। তো সেই টাইমে আমি স্টুডেন্টসদের বাড়িতে গিয়ে থেকেওছি, মানে এক একটা স্টুডেন্টসদের বাড়ি এক এক দিন করে থেকেছি মা বোনকে নিয়ে। মা বোনও সেই সময়ে, মানে বোন তো তখন ছোট, মা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছিল যে হ্যাঁ বেরিয়ে যাবো, এরকম ভাবে হয় না, থাকা যায় না। তো সেই সময়ে মা বোনকে নিয়ে বেরিয়ে আসা, বিভিন্ন স্টুডেন্টসদের বাড়িতে থাকা। তবে আমার ওখানে আমি ক্লাসিক্যাল করাতাম, আর আরেকজন করাতো ওয়েস্টার্ন। তো তার সাথে আমার খুবই ভালো, মানে সেই ছেলেটির সাথে খুবই ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। তো সে আমাকে ভীষণ হেল্প করে, তার বাড়ি কলকাতায়। তো আমার কলকাতায় প্রথম রেন্টে আসা, প্রথম থাকা আর কি, তো ওই ওর দৌলতে। মানে ও তখন বলে যে এত সবকিছু দেখেছে, বুঝছে। ও তখন বললো যে আমি কলকাতায় যদি কোনোভাবে আপনাদের হেল্প করতে পারি, যদি রেন্ট দেখে দিই, বিভিন্ন রকম ও তো স্টুডেন্টসদের সাথে, স্টুডেন্টদের ক্লাসও করাচ্ছে, আরো কিছু কাজটা যদি করে আমি দেখছি। তো তখন এবার স্টুডেন্টসদের বাড়িতে কতদিন থাকবো, ওরম ভাবে তো হয় হ্যাঁ না। হ্যাঁ। তারপরে ওই একটা রেন্ট খুঁজে কলকাতায় আসা। তো আসার পর থেকে আমি ছোট ছোট টকি আর্টিস্টের কাজ শুরু করি। খুবই কম আমাকে করতে হয়েছে সেই কাজ। আর আমি কলকাতা থেকে ডায়মন্ড হারবার স্কুটি চালিয়ে, আমি স্কলারশিপের টাকায় স্কুটি কিনেছিলাম উচ্চ মাধ্যমিকের পর। মায়ের যেটুকু জমানো আচ্ছা। টাকা আর আমার যেটুকু স্কলারশিপের টাকায় একটু এক জায়গায় করে স্কুটি কিনেছিলাম। ওই স্কুটিটা নিয়ে আমি কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাতায়াত করতাম সপ্তাহে 2 দিন, দুটো দিকে দুটো ক্লাস করাতাম। তো তো তারপর থেকে ওই জার্নিটা চলতে থাকলো, বাট এদিকে জিওগ্রাফি অনার্সটা আমাকে ছেড়ে দিতে হলো, কারণ ত- খরচা ছিল তখন তুই প্রচুর। শুরু করে দিয়েছিস কাজ করতে অল্প অল্প হ্যাঁ করে। হ্যাঁ, আর প্রচুর, মানে একটা হিউজ অ্যামাউন্ট লাগছিল। আর আমার কি হচ্ছিল, মানে ওই লাস্টে যে ম্যাপ পয়েন্টিং করতে বসবো বাড়িতে হুম। দিনের শেষে, এগুলো ধরে যেত, মানে পারতাম না, এত কষ্ট হতো। তো লাস্টে জিওগ্রাফি অনার্সটা ছেড়ে দিলাম। প্রফেসররা বললো যে তুমি ছেড়ে দিচ্ছ, মানে কেন? আমি বললাম যে পারছি না স্যার, মানে আমাকে আমার সংসার চালাতে হবে, আমাকে ক্লাস করাতে হবে, আমার সংসারটা তো আগে, সংসারটা চালানোর জন্য এগুলো আমাকে করতে হচ্ছে, তো আমি পারবো না এইভাবে। বললো তাও আমরা পাশে আছি, তুমি চেষ্টা করে দেখতে পারো। আর আমি প্রথম থেকেই যে না, মাথা উঁচু করে বাঁচবো, যখন যেটা করব মাথা উঁচু করে করব। ওই আমাকে ওই প্রফেসররাও হেল্প করতে অনেকেই চেয়েছেন, বাট কিন্তু হ্যাঁ আমি যে ভাল পড়বো, তো আমি যতটুকু তাদের প্রাপ্য সেটা সে দিয়েই দিয়েই পড়বো। পড়বো। তারপরে আমি, আমাদের সময় সেমিস্টার চালু হলো, তারপরে আমি আমার, শিফট করলি। হ্যাঁ শিফট করলাম বেঙ্গলি অনার্সে। বাহ। বেঙ্গলি অনার্সে শিফট করে, অনার্স কমপ্লিট করে, আজকে আমার আগের ইয়ারে মাস্টার্সও কমপ্লিট হয়ে গেছে। মাস্টার্সও যা, করে ফেলেছি, তার মধ্যেই কাজ। নাচের ক্লাসটা আর এখন হয় না, স্টুডেন্টস গুলোর সাথে শুরু তারাই। করতে পারিস কিন্তু তুই ব্লগের সাথে নাচের ক্লাসটাও, এই মানে এটা আমি হ্যাঁ জানতাম না, এটা আজকে আমি জানলাম যে তুই ডান্স শিখেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতটা স্ট্রাগল যেহেতু করেছিস, কিন্তু আমি একটা হুম জিনিস বলবো যে ইন্ডাস্ট্রিতে একা মেয়ে, লড়াইটা অনেক কঠিন। সেই লড়াইটা প্রথমে, আজকে অনেকটা চেনা পরিচিতি হয়েছে, হুম হুম আজ যে হুম। মানুষ চেনে ডাকে, কিন্তু প্রথমে তো সেটা ছিল না। সেই না, লড়াইটা কতটা ছিল, কতটা তোকে করতে হয়েছিল? প্রথমে আমি বিভিন্ন জায়গায় ওই টকি আর্টিস্টের বললাম না কাজ করতাম। এবার এই কাজ করতে করতে পরিধিটা বাড়ে আস্তে আস্তে, আমার মা নিয়ে যেত, আমার মা সবার সাথে, আমি প্রথম দিকে একটু কম কথা বলতাম, এভাবে হুম। যতটুকু দরকার কথা বলতাম। তারপরে এইসব ঘটেছে না, এমনি আমার মন আর ঠিক ছিল না, মানে আর কারোর সাথে কিচ্ছু কথা বলতে ভালো লাগতো না। তো মা সবার সাথে কথা টথা বলে একটা কোঅর্ডিনেটরের সাথে কথা হয়। তো তিনি বলেন যে আনো, অ্যাক্টিংটা আরেকটু শিখুক, আমি মানে আমার ইনস্টিটিউশনে ভর্তি করো, আমি তারপরে দেখছি। তো আমি, এবার মা কোথা থেকে পাবে, মা তো কিছুই করতো না, বোনও তখন ওই স্কুল থেকে ট্রান্সফার করে ওকে আচ্ছা। এখানে একটা স্কুলে ভর্তি করা হয়েছে। তো তখন সমস্ত কিছু মেনটেন আমাকে করতে হচ্ছে। তো তখন উনি বললেন যে ঠিক আছে আমি দেখছি, আমি সবই বললাম যে আমি আলাদা করে কিভাবে শিখবো অভিনয়, মানে খুব তো চাপে সেটা আমার পক্ষে। বললো ঠিক আছে আমি দেখছি, বলে আমাকে প্রথম একটা প্রোডাকশন হাউসে নিয়ে যাওয়া হলো। তো সেখানে ছিল পারমিতাদি, আমাকে আচ্ছা। নিয়ে যাওয়া হলো অর্কদার হাউসে, তো অর্গানিকে। তো পারমিতাদি ছিল। তো পারমিতাদি আমার অডিশন দেখলো, অডিশন দেখে বলল যে ওকে আমি ঠিক সময়ে ডেকে নেব। তো তারপরে আমাকে জিজ্ঞাসা করলো ওই দাদাটা যে আর কি আমাকে নিয়ে গেছিল, বলল তুমি কি ঠিক করে অডিশন দাওনি নাকি?
আমি জানি না, আমি যা শিখেছি ওইভাবেই দিয়েছি, আমি বুঝতে পারছি না কি হয়েছে বলে কিছুদিন পর তখন আমি আবার ওই টকির কাজগুলো একটু একটু করা বন্ধ হয়েছিল, কারণ আমার বাংলা অনার্স নিয়েছি, ওই পড়াশোনার প্রেশারও ছিল, নাচের ক্লাসও ছিল একটা প্রেশারে। তারপরে হঠাৎ করে একদিন ফোন এলো ওখান থেকেই, যেখানে আমি অডিশন দিয়েছিলাম, যে তোমাকে একটা ক্যারেক্টারের জন্য ভাবা হয়েছে, লুক সেট হবে। বললাম ক্যারেক্টার? তারপরে ঠিক আছে গেছি, টেকনিশিয়ানে ডাকা হলো, আমি লুক সেট করলাম। লুক সেট করার পর আমার সাথে রেমুনারেশন নিয়ে কথা হলো, তারপরে বললো তোমার এই দিন থেকে শুটিং। আমি বললাম তাই? আমি তাহলে কি প্রথম চরিত্র করছিস ওটা? প্রথম চরিত্র, মানে আমি না কিছু বুঝতেই পারছি না যে কি হচ্ছে এটা আমার সাথে। তখন বলছে যে হ্যাঁ তোমার এই চরিত্র, এইভাবে এই চরিত্রকে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তো তুমি এই ক্যারেক্টারটা করতে পারবে তো? আমি বললাম যে হ্যাঁ আমি তো চেষ্টা করব করার, তো ঠিক আছে আমাকে যেরকম ভাবে আপনারা শিখিয়ে দেবেন আমি সেরকম ভাবেই করব বলে ওই ফার্স্ট আমার জার্নি শুরু হলো হিরোইনের বোনের চরিত্রে। আচ্ছা, তো তারপর থেকে চলছে। চলছে। খারাপ অভিজ্ঞতার কিছু সম্মুখীন হয়েছিস ইন্ডাস্ট্রিতে এসে? আমি শুনেছি অনেক রকম অনেকের হ্যাঁ, কাছ থেকেই, বাট কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রকম উম, আমি ব্লেসড যে খারাপ অভিজ্ঞতার, মানে আমি আমার কাছে কোনো বিভিন্ন রকমের অফারও আমার কাছে আসেনি। আহ, আসলে হয়তো অনেক সময় বুঝতেও পারিনি, কারণ কথার অনেক ভাঁজ থাকে তো, বাট ডিরেক্ট কেউ কিছু বলেনি এখন। সাহস পাইনি হ্যাঁ মানে নিজে। ভীষণ এখন আমি হুম, দেখেছি কথার ভাঁজে অনেকে হুম। কাবু করতে চায়, বাট আমি বুঝতেও পারিনি, আর আমার কাছে ওইরকম ভাবে ডিরেক্ট কোনো অফার আসেনি এখনো পর্যন্ত। বাহ। আরেকটা জিনিস বল, যে এই যে প্রথম দিন যেদিন তুই ক্যামেরার সামনে দাঁড়ালি, কিরকম এক্সপিরিয়েন্স ছিল, কতগুলো এনজি নিয়েছিলি সেটা বল। আমি 1 বছর ধরে শিখেছি গো, মানে এক এনজি বছর নিয়ে ধরে, গেছিস 1 বছর এক ধরে? বছর ধরে যে ওই একবার না কতবার যে এনজি নিয়েছি তার কোনো হিসেব নেই। কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস করতাম, আমি যখন আমার প্যাক আপ হয়ে যেত আমি ঠিক ক্যামেরার ওপারে বসে থাকতাম, সিনিয়র আর্টিস্টরা কিভাবে জায়গা মানে এখনো মনে আছে, মানে একটা পা দিয়ে আরেকটা পা কিভাবে ধরে রেখে জায়গা নেয়, সেইগুলো আমি শিখেছি আমার প্যাক আপ হয়ে যাওয়ার পরে ক্যামেরার ওপারে বসে থেকে থেকে। আমি এরকম অনেকের কাছ থেকে শুনেছি, যা বাড়ি চলে যা, যা বন্ধুদের সাথে ঘুরতে চলে যা, হয়ে গেছে তো কাজ, আবার কি করবি? কিন্তু আমার না ওগুলো খারাপ লেগেছে তখন, যে এইভাবে কেন তুই বলে। একটু ফ্লোরে থাকতেও ভালোবাসিস, আমারও মনে হয়, আমিও অনেক সময় গিয়ে দেখেছি যে হ্যাঁ ফ্লোরে তুই আছিস, প্যাক আপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি আছি, গল্প যাও করি, হ্যাঁ আছি বাই। যাচ্ছি ঠিক আছে, আমি বাড়ি তো যেতে থাকি মন না, চায় না। মন চায় না, যতক্ষণ আমি সবার সাথে থাকতে পারি আমার ততক্ষণ ভালো লাগে, যে যাচ্ছি ঠিক আছে। কারণ আমার মনে হয় যে অন্য মানুষগুলোর কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে, সেগুলো আমি শিখবো। বা এই যে একজন ডিরেক্টর কিভাবে ডিরেকশন দিচ্ছে, সে কিভাবে বলছে, সেগুলো মানে তার কথা তার কিভাবে কথা। সবাই শুনছে, এগুলো আমার খুব ভালো লাগে দেখতে। আর আমার ওই জায়গাটাই আরেকটা তো বাড়ি হয়ে যায় যখন সে যেখানে তো কাজ করি। অবশ্যই। হ্যাঁ সবারই সেটা হয়ে যায়, আর আমি সেটা খুব মজা পাই। তো এনজি কোনো হিসেব ছিল না, বাট হ্যাঁ 1 বছর পর আমি আহ, এর আগে যাদের যাদের কাছ থেকে অপমানিত হয়েছিলাম, আমি লাস্ট মানে আমার তখন মনেও আছে ওই 1 বছরের মধ্যেই এক সিনিয়র আর্টিস্টের কাছেই আমি খুব অপমানিত হয়েছিলাম, বলা হয়েছিল যে ও কিছু পারে না কেন এনেছিলে, মানে আউটডোর শুটিং এ সবার সামনে বলা হয়েছিল। তিনি আমাকে মানে আর আমি জেদি তো, তখনই আমার মনে হয়েছিল যে আমাকে এরকম বললো আমি শিখেই ছাড়বো, আর এমন আমার যদি ভগবান দিন দেয় উনি আমাকে বলবেন যে কি ভালো অভিনয়টা করলি। তো সেই চ্যালেঞ্জটা আমি নিয়ে 1 বছরের মধ্যে, সিরিয়ালটাও চলেছিল অনেক দিন, আমার ভগবান সেই সুযোগও দিয়েছিলেন আমাকে। তিনিই বলেছিলেন যে এত ভালো অভিনয় করলি, খুব ভালো হয়েছে, মানে সেই এটা তো একটা, সিনটা, মানে একদমই এইটা তাই। আমার সার্থক, মানে আমি ওটা মনে রাখবো। এটা দরকারও হয় কাজের ক্ষেত্রে। হ্যাঁ 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 অ্যাপ্রিসিয়েট যদি করে, তাহলে হ্যাঁ কোথাও গিয়ে দেখবি কাজটা আরো বেটার হয়, বেটার হয়, ভালো কাজটা অনেক লাগে ভালো করতে। লাগে করতে। ডিমোটিভেট তো অনেকেই করতে পারে, একদম কিন্তু একদম। মোটিভেশন কজন দেয় সেটার খুব দরকার হয়। আমি এখন আমার বোনকেও বলি, আমার বোনও নতুন নতুন কাজ করছে, ওকেও বলি যে দেখ মানে তোরা যে মেকআপ রুম পাস, আমরা অনেক, আমি আর্টস থেকে প্রায় 4-5 বছর আগেকার কথা বলছি, অনেক রকমের অনেক ব্যবহারেরই সম্মুখীন হয়েছি, কিন্তু এই যে তোরা যে ভালো ব্যবহার সবার থেকে পাচ্ছিস, এটাকে নে, ভালোবাস সবাইকে, মজাটা নে, আর সেই ভালো ব্যবহারটা ফিরিয়েও দে, সেই সম্মানটা সেই রেসপেক্টটা সিনিয়রদের কর। এটা খুব বলি কারণ এটা খুব দরকার হয়। প্রথমেই বললাম যে এইটুকু বয়সে অনেক কিছু করে ফেলেছে বর্ণিনী, সেটা হচ্ছে যে বাড়ি কিনে ফেলেছিস, সেটা প্রথমে
বাড়ি থেকে বেরোনো, সেখান থেকে ভাড়া বাড়িতে থাকা, এবং যেহেতু বোন ছোট ছিল, মা হুম। আছে, একটা রেসপন্সিবিলিটি নেওয়া, সেখান থেকে নিজের একটা ছোট্ট ফ্ল্যাট, এবং খুব সুন্দর করে সাজিয়েছিস। আমি ছবি দেখেছি, আমি এখনো যাইনি, হ্যাঁ, বাট হ্যাঁ, হ্যাঁ। সিরিয়াসলি খুব সুন্দর। এবং আমি মানে তুই যখন ফ্ল্যাট কিনছিস সেই হুম, সময় হুম, তুই হুম। আমার সাথে একটা কাজও হ্যাঁ, করছিলি, হ্যাঁ, হ্যাঁ, আমি অনেকবার তার তোমাকে জন্য বলেওছি, হ্যাঁ, হ্যাঁ, অনেকবার কথা হচ্ছিল কথা যে হচ্ছিল। কাজ, হ্যাঁ, এবং যেটা হয় প্রথম ফ্ল্যাটের একটা তো হ্যাঁ, আলাদা হ্যাঁ, বিষয় থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো এই অ্যাচিভমেন্টটা কেমন লাগে? আমি তো ভাড়া নিতে গিয়ে ফ্ল্যাট কিনে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা, তাই? কারণ আমি একটা টাইমে ৪-৫টা পরপর রেন্ট নিয়েছি বাড়ি। তো বিভিন্ন জিনিস শিফট করতে লাস্টে মনে হচ্ছে আর ভাল লাগছে না। ঠিক আছে, এবারে যেখানে যাবো অ্যাটলিস্ট রেন্টেই থাকবো, বাট একটু পার্মানেন্ট, একটু ২-৩ বছর টানা থাকতে হবে। আর পারছি না। কারণ আমার ওই ছোটবেলা থেকে কম্পিটিশন করতাম তো, প্রচুর প্রাইজ ছিল। ওই প্রাইজগুলো মানে ভেঙে যাচ্ছিল দিনের পর দিন। বুঝতে শিফট পেরেছি। হতে প্রচুর বই, সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছিল। তো লাস্টে একটা প্রোমোটারের কাছে গেলাম, বাট আমি জানতাম না উনি প্রোমোটার। আমি ওনাকে গিয়ে বলছি যে ওনাকে আমি প্রথমেই জেঠু বলেছি। আমি বললাম উনি ভীষণ বয়স্ক। আমি বললাম জেঠু, আমার না এইরকম বাজেট, আমাকে একটা বাড়ি দেখে দেবে যেখানে আমি ২-৩ বছর থাকতে পারবো, রেন্টই দেবো, বাট একটু কম রেন্ট হবে, আমি এই কাজ করি, আমি প্রচুর রেন্ট পারবো না, বোন মাকে সবাইকে নিয়েই তো আমাকে থাকতে হয়, পুরোটা আমি চালাই সংসারটা। তো তখন জেঠু বললো আচ্ছা তুমি দেখবে কয়েকটা ফ্ল্যাট। আমি বললাম ফ্ল্যাট দেখবো, হ্যাঁ ঠিক আছে ফ্ল্যাট দেখবো। বলে দেখছি আন্ডার কনস্ট্রাকশনে ফ্ল্যাট। আমি বলছি আমি ফ্ল্যাট নেবো না, বলছি তুমি দেখো না। আমি বললাম ঠিক আছে, বলে আমি দেখেছি কয়েকটা ফ্ল্যাট। দেখার পর একটা ফ্ল্যাট, আমার যে ফ্ল্যাটটা আমি এখন আছি সেই ফ্ল্যাটটা আমার প্রথম দেখা। আর আচ্ছা, আমি একটু দিক টিক দেখি, রেন্ট নিলেও আমি দিক দেখছি বাবা, কম্পাস অন করে, যে দেখি কোথায় কোন দিকে। আমাকে আবার জেঠু বলছে তুমি তো রেন্ট নেবে বললে। বলছি হ্যাঁ, তাও একটু দিক টিক দেখে নেবো না। তখন বলছে আচ্ছা নাও নাও নাও। তো দিক টিক দেখে তারপরে আমাকে বললো যে এই ফ্ল্যাটটা তুমি নেবে। আমি বললাম ফ্ল্যাট কি করে নেবো, রেন্ট হলে নেবো। তখন বলছে আচ্ছা ঠিক আছে দেখছি, বলে আমাকে পুরো, তখন আমি ওই এক্সপিরিয়েন্স গেইন করলাম যে ফ্ল্যাটের এরকম দাম হয়, এত ইএমআই আচ্ছা, হয়, আচ্ছা। এইভাবে হয়। তো আমি, আমার মা এগুলোতে ভীষণ পারদর্শী। আমার মা এসে বাড়িতে বোঝালো দেখ এই ব্যাপারে এই হবে, এই ইএমআই পড়বে, তুই কি পারবি। এবার আমি দেখলাম, এটা মানে খুব শেয়ার করতে তোমার সাথে ইচ্ছা করছে, যারা এই প্রবলেমে ভোগে আমি তখন তাদেরকে একই সলিউশন দিই। আমি যে টাকাটা রেন্ট দেব না, সেটা একটা অন্যের ওই বাড়িতে বাড়িতে যাবে। রেন্টটা দেব। আর রেন্ট দেওয়ার ফলে যারা পার্মানেন্টলি ওখানে থাকে তাদের থেকে প্রচুর প্রবলেম নিতে হয় গো। ছাদে ওঠা যাবে না, এই সময় দরজা বন্ধ করো, ওই সময় দরজা বন্ধ করো, প্রচুর সেটাই। সমস্যার আমি সম্মুখীন তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে। তো মা বললো যে দেখ এইগুলো তো হবে না। বললাম হ্যাঁ, আমি ভীষণ স্বাধীন চেতা মানুষ। আমি বললাম যে সত্যিই তো এগুলো পারছি না, তো যে টাকায় রেন্ট দেবো আর একটু বেশি দিয়ে যদি ইএমআইটা দেওয়া যায় তাহলে কেমন হয়। তো ইনস্ট্যান্ট আমি সেই ডিসিশনটা নিয়েছিলাম, যেমন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তো তেমন কিছু কিছু আমার জীবনের ডিসিশন আমি এত ফট করে নিয়েছি। আর আজকে আমার মনে হয়, একটা টাইমে মনে হতো যে কেন বাড়ি থেকে বেরিয়ে এলাম, কারণ রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে এসেছি, এটা খুব সত্যি কথা। তো সেই প্রাসাদ ছেড়ে আমি এমন এমন ঘরে থেকেছি, সেই ঘরে থেকে মনে হতো যে মানে আমি পারছি না, মানে আমি জাস্ট একটা ঘরের মধ্যে বাথরুম, রান্নাঘর সমস্ত কিছু মিলিয়ে থেকেছি আমি। তো ওই দম বন্ধ লাগতো। তখন মনে হতো যে কেন এলাম, বাট এখন মনে হয় যে ভাগ্যিস এসেছিলাম, না হলে আর আজকে এই নিজের ফ্ল্যাটটা করতে পারতাম না। তো তারপরে মা তখন বললো তাহলে দেখ কি করবি। তারপরে আমি আবার জেঠুর সাথে গিয়ে কথা বললাম, বললাম আমার দিক টিক ঠিক লেগেছে, আমি যদি তাহলে এত করে ইএমআই দিই তাহলে হবে। এইবারে তোমার সাথে তখন আলোচনা খুব হতো, আমি ছুটি টুটিও হ্যাঁ, নিয়েছিলাম, হ্যাঁ, আমার ব্যাংকের কাজ প্রচুর করতে হয়েছিল। কারণ আমার তো কোনো আইটি ফাইল করা কিছুই করা হ্যাঁ, ছিল না, আমাকে যে ইএমআই দেবে ব্যাংক থেকে। বাট আমি যে প্রোডাকশনে যখন কাজ করছিলাম, সেই আমার ওই প্রথম সিরিয়াল, সেখান থেকে আমাকে ভীষণ হেল্প করেছিল, বলেছিল যে আমি ব্যাংকের লোক, ওই টেকনিশিয়ানে গিয়ে কথাবার্তাও বলেছে, যে বুঝতে বলেছে ও পেরেছি। আমাদের এখানে পার্মানেন্ট কাজ করে, আপনারা ভরসা করে ওকে লোন দিতে পারেন। মানে এই ফেসিলিটিটা আমাকে তখন দেওয়া হয়েছিল। তারপরেই আমার লোন নেওয়া, আর ওই একটা ইনভেস্ট করা। তারপরে আমি আন্ডার কনস্ট্রাকশনে যেহেতু ছিল, ফ্ল্যাটটা হয়ে যাওয়ার পর এই ২ বছর হলো আমি পার্মানেন্ট ওই ফ্ল্যাটেই রয়েছি।
আশা করি তোমাদের সবার আশীর্বাদে যদি আরো মানে আরো নতুন আরো 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 নতুন আরো কিছু কয়েকটা করতে পারি। কয়েকটা ফ্ল্যাট কিনে ফেলবি। হ্যাঁ, 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 যাক, অনেক এটাই। সিরিয়াস কথা বলেছি, প্রেম করছিস? বাবা, এটা কখনো আনসার দেয় না আমাকে। নাই, এটা কিন্তু আমার মনে কাউকে হয় না এই না তুই আমি আজকে প্রেমটা আমি করছিস, আমি তোর এত সিরিয়াস, বয়ফ্রেন্ডের নামটা আজকে বলে ফেল। এ বাবা, দেখ আমি আমি এত লোকজন সিরিয়াস, এত মানে এত কিছু নিয়ে ভাবি, জীবন নিয়ে এতটা ওই ভেবেচিন্তে জন্য প্রেম কাজ নিয়ে করি। ভাবছিস না? তোমার মনে হয় যে তুই আমি কোনোদিন হুট করে প্রেমই প্রেম, করলি না না? আমি প্রচুর প্রেম করেছি। এটা বলতেও আমার কোনো এ নেই প্রচুর যে প্রেম করেছি। প্রচুর প্রেম করেছি, কিন্তু আলটিমেটলি অনেক জিনিসে অনেক রকম ভাবেই তো প্রেম ভেঙে যায়, থাকে না, ওটা সময়ের পরিপ্রেক্ষিতে মন হয়ে যায়। ভেঙেছে তাহলে? হ্যাঁ, মন বিশাল মন ভাঙলে কি ভেঙেছে। কাঁদতিস নাকি মন মানে ভাঙলে গালাগালি দিতিস কি? আমি না, মানে আমি একটা টাইমে মানে প্রচুর প্রেম, মানে প্রচুর মানে কি অগন্তিক না, ব্যাপারটা ওরকম নয়। তবে হ্যাঁ, আমার কাছে প্রচুর মানে 4-5টা বা 5-6টা, সেটা ঠিক আছে। তো আমি সেই একদম আমার প্রথম থেকে মানে যবে থেকে প্রেম জিনিসটা বুঝেছি তখন থেকে এই এই এখনো এখনকার পর্যন্ত প্রেমের বললাম আর কি। বলছিস? হ্যাঁ, তবে সিরিয়াস যখন হয়েছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে এইটাকে বলে ভালোবাসা, প্রেমটা ঠিক নয়, যেটাকে আমরা বলি ভালোবাসা বা এই মানুষটার সাথে থাকা যায়। তো তো আমার জীবনে সবকিছুতেই তুমি প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় সিরিয়াস কোনো কন্ডিশন পাবেই। তো সেখানেও একটা সিরিয়াস হয়ে গেল, যেই আমি ভাবলাম যে না এইবারে ভাবা যায় যে না আমি এগোবো, বা ঠিক আছে বিয়েটা করা যায়, বিয়ে নিয়ে সবাই বলে, তো আমার অলরেডি অনেক বন্ধু বিয়ে করে ফেলেছে, তাদের বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, তারা বলে যে এবার মাসি না, এবার জেঠিমা ফেটিমা তোকে বলে ডাকবে। আমি বললাম ঠিক আছে চল না, কেউ তো লাস্টে বিয়েটা করতে হবে, সবাই বাচ্চা কাচ্চা নিয়েছে, আমার বিয়েতে খাবি। তো এবারে তখন যখন ভাবলাম যে না এবার এই মানুষটাকেই বেস করে এগোবো, তো তখনই আর কি হয় জিনিসটা কেচিয়ে গেল। ছেড়ে চলে গেল। তো তার মনে হলো যে না কোনো রকম ভাবেই থাকা যায় না, অনেকভাবে চেষ্টা করেছিলাম কথোপকথনের মাধ্যমে, আমাদের তো সবার সাথে কথা বলাটা হয়ে ওঠে না, হ্যাঁ। বাট আমি খুব কথা বলতে ভালোবাসি বা কথা বলে সর্ট আউট করতে ভালোবাসি। তো সর্ট আউট করার অনেক চেষ্টা করেছিলাম অনেক ভাবেই, যে যদি আগলে রাখা যায়, যদি রেখে দেওয়া যায়। বাট তারপর থেকে, এটা আমি তোমাকে প্রায় বলছি 2-2.5 বছর আগের কথা, তো তারপর থেকে আমি কোনো রকমই প্রেম কোনো বিরোধী হয়ে গেছিস? পুরোটাই বিরোধী। তখন মনে হয় যে আর আমি নিজেও দেখেছি, আমি যখন কাজ করি আমি ভীষণ ভালো থাকি। আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে কাজ আর প্রেমটাকে, তুমি আমার কাছে যখন কাজ নেই বাট প্রেম আছে, ভালোবাসা আছে, আমি তখন ঠিক থাকতে পারি না যে শুধু ওটাকে নিয়ে ঠিক থাকবো। বাট আমার কাছে কিচ্ছু নেই, শুধু কাজ আছে, আমি সেই সিচুয়েশনে হ্যান্ডেল করেছি, আমি ভীষণ ভালো থেকেছি। কারণ আমি তো ইনস্ট্যান্ট ডিসিশন নিই সবকিছুতে। আমি হঠাৎ করে ঘুরতে চলে গেলাম, হঠাৎ করে এটা কিনে আনলাম, হঠাৎ করে ওটা কিনে আনলাম, হঠাৎ করে মাকে বললাম চলো আজকে খেয়ে আসি, আমি ওভাবেই নিজেকে ভালো রাখতে পারি। তো আমি দেখলাম যে ভালো আছি। তবে এখন একটু মনে হচ্ছে যে না এবার একটু সিরিয়াস ভাবা উচিত। মানে তো একটা কোথাও কি সেটেল হওয়ার সেটেল ভাবনা আসছে? বল। হওয়ার ভাবনা আসছে, তো দেখা যাক যদি সেই রকম ভাবে সেটেল করার জন্য কেউ থাকে তাহলে নিশ্চয়ই হবে। ও মা, এ তো তুই খুব সুন্দর পডকাস্টে কিন্তু এটা দারুণ একটা অ্যাড হয়ে গেল যে কেউ যদি ওর সাথে সেটেল করার থাকে তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করো। আমি কি নাম্বার দিয়ে দেবো? না না না, নাম্বার দিতে হবে না, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখন এটা বলছি না। তবে একটা জায়গায় ফিক্সড হওয়ার খুব ইচ্ছে রয়েছে, তো সেই জন্য তো সামথিং সামথিং বোঝা যাচ্ছে, সামথিং সামথিং। ঠিক আছে, হ্যাঁ, আমরা আর খবরটা আমি পর, আমি এটা খবরটা নিয়ে ক্যামেরার ওপারে নিয়ে নেবো, হ্যাঁ, ক্যামেরা বন্ধ হয়ে ক্যামেরার যাওয়ার পর ওপারে আমি ওটা ঠিক আছে, যে বাট একটা টাইমের পর যদি আমি যেটা ভাবছি সেটা যদি ঠিকঠাক হয় তাহলে তো সবাই জানতে পারবে, বাট সেটা এখন ঠিক আছে, অনেক দেরি, অনেক দেরি। অনেক আমি দেরি। বুঝতে, আমার কিন্তু তোর সাথে কথা বলে মনে হচ্ছে সেটা খুব বেশি দেরি নয়। তুই যেরকম মানে হ্যাপি একটা বিষয় মানে বলছিস যে না না আছে, মন দিয়েছি, দাঁড়াও আমি এখনো একটুখানি হ্যাঁ, কনফিউজড আছি কোথাও গিয়ে। মানে কনফিউজ ঠিক না, মানে আমি সকলকে জানাতে চাইছি না, মোটামুটি আমার মনে হয় যে আমি যখন বিয়ে করব তখনই বোধহয় সবাই জানবে। তো বিয়ের আগে থেকে তোমরা যারা কাছাকাছি তারা তারা জেনে জানবে, যাবে। হ্যাঁ, হ্যাঁ, দর্শকরা পরে হ্যাঁ, জানবে। কারণ প্রেম ভাঙা আর মন ভাঙা এই গল্পটা আমি চাই না যে সবাই জানুক, সবাই সেটাকে নিয়ে মজা করুক, বা এই প্রেম ভেঙেছে মন ভেঙেছে, এটা হয়েছে ওটা হ্যাঁ। হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিতে তো অনেক কিছুই চলে, আমি একদমই এটা চাই তুই না। একটা বলি, ইন্ডাস্ট্রিতে অনেক কিছু চলে, তোর হুম। নামে কোনো গসিপ ছিল যেটা একদমই মানে তুই শুনে এরকম আচ্ছা এটা? আমার নামে এরকম প্রচুর গসিপ বল থাকে। দুটো গসিপ যেটা ছিল তুই শুনে ভেবেছে মানে অবাক হয়ে গেছিস যে ভাই আমি তো মানে হয় না ভুলভাল গসিপ, মানে এটা নয়ই। হ্যাঁ, প্রথম গসিপ হলো আমাকে
কয়েকজন মানুষ, মানে আমি তাদের কাছ থেকেই শুনি, তারা বলে যে বিয়ে হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এটা আচ্ছা, প্রথম গসিপ। গোপনে বরকে রেখেছিস? হ্যাঁ, গোপনে বরকে রেখেছি। আমিও জানি না আমি কি করে রেখেছি, মানে আমি তাদেরকেই জিজ্ঞাসা করি আমার বিয়ে হয়ে গেছে যদি, তাহলে আমি বরটাকে কিভাবে রাখলাম, আমিও জানি না, আমি বুঝতে পারি না যে কি বলতে চায় তারা। এটা হচ্ছে ভীষণ বড় গসিপ, অনেকেই আমাকে বলে, আমাকে দুদিন আগেও আমার এক বন্ধু ফোন করে, তাই এটা এটা নয় এটা নয়। আমি বললাম আমি বুঝতে পারি না, জানিস তো তোরা এইসব খবরটা কোথা থেকে পাস। এইটা হচ্ছে একটা গসিপ। আর আরেকটা গসিপ ছড়িয়েছিল এই বিয়ে সংক্রান্তই। আমি একটা প্রমোশনে গিয়েছিলাম, আইবুড়ো ভাতের প্রমোশন ছিল আচ্ছা সেটার। তো আমি সেটাতে ক্যাপশন দিয়েছিলাম যে আইবুড়ো ভাতটা খেয়ে নিলাম। যেখানে খেয়েছি বা যে ক্যাফেটার প্রমোশন ছিল সেটাকে ট্যাগও করে দিয়েছি, বাট সবাই ভেবেছে আমি আইবুড়ো ভাত খেয়ে নিয়েছি আগের ইয়ারে, আমার কিছুদিন পর বিয়ে হবে। বিভিন্ন ইভেন্ট থেকে আমাকে ফোন করতে শুরু করে দিয়েছে যে আমরা কিন্তু কভার করব, আমরা কিন্তু এইভাবে এইভাবে সাজাবো। এইটা মানে আমার বেশ মজা পেয়েছিলাম। এই এই দুটো গসিপ চলে। আর এমনি নর্মাল গসিপ শুনি যে বয়ফ্রেন্ড আছে বা এই আছে ওই আছে। এই আজকে শুনি যে ও তো এর সাথে প্রেম করছিল, নিজেই বুঝতে পারি না যে আমি কার সাথে প্রেম করছিলাম। বাট হ্যাঁ, মানে আমি এগুলোতে প্রেম বিষয়ক জিনিসে, কারণ আমি তো জানি আমি কি করছি, অতটা পাত্তা দিই না। তোর ফেভারিট অ্যাক্টর কে? আহ, বাংলাতে না হিন্দিতে? হিন্দিতে? হিন্দিতে অনেকগুলো আছে। অনেকগুলো? হুম, একটা তো থাকবে মানে বেস্ট, মানে best যাকে না, নিয়ে স্বপ্নটা মানে দেখা যায় স্বপ্ন, সেরকম। বাবা বাবা। রণবীর সিং। আর বাংলাতে? বাংলাতে তো আমি প্রথমেই একটা ভুল করে ফেলি, আমি দেবদাকে দেবদা বলে ফেলি, মানে দেব এই একটা ব্যাপার, জিৎ এরও একটা ব্যাপার, এটা ছোটবেলায় ছিল। এখন হয় যে আমি দেবদারও ভীষণ ফ্যান, জিৎদারও ভীষণ ফ্যান, এই যে দাদাটা বলে ফেলি এটাই হয়ে গেছে মুশকিল, এটা বলতে পারি না। বাট যদি বলি যে মানে এই এই জেনারেশনে, তাহলে আমি প্রথমেই বলবো যে আহ মানে এটা ভেবেচিন্তে বলতে হবে, অনেক মানুষ আছে অনেক তো। মানুষ, হ্যাঁ। হ্যাঁ, তো প্রথমেই যদি বলার হয়, আমার জিদ্দাকে ভীষণ পছন্দ, ভীষণ, মানে ছোটবেলা থেকেই আমার খুব ভালো লাগতো। তো অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলাতে মানে জিৎটা একদম হ্যাঁ সেই হ্যাঁ লেভেলে হ্যাঁ, ছিল, মানে মানে ও প্রত্যেক, বন্ধু শুনতে কি পাও, ওই একটা ব্যাপার মানে একদমই তাই। ছিলই। এবং শুধু আম, ওইটা না, তার সাথে তারপরেও যে মুভিটা ছিল সঙ্গী, রিমলেস চশমা, হ্যাঁ এটা মানে হ্যাঁ, ওই যে তোর আমার লুকস, দুজনেরই যতদূর সম্ভব হ্যাঁ মানে তাহলে এই যে আমাদের, হ্যাঁ, মিল আছে, মিল হ্যাঁ আছে। হ্যাঁ ওই হ্যাঁ, রিমলেস, তখন রিমলেস চশমা পরলে কোনো ছেলেকে দেখলেই মনে হতো যে খুব হ্যান্ডসাম, ও হ্যান্ডসাম। ভীষণ, মানে তাকিয়ে থাকতে হবে এরকম একটা একদমই ক্রাশ। একদম। মানে ওই ক্রাশ বিষয়টা এসেছিল ওই জিদ্দার ওখান থেকে। তারপরে দেবদারও ভীষণ ফ্যান আমি হয়ে গিয়েছিলাম, তার কারণ আস্তে 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 ওই ডান্স গুলো দেখে, মানে এত সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্ট করা, মানে এই এই দুজনের কথা আগে আসবে, তার কারণ ছোটবেলা থেকে আর কি এনাদের দেখে বড় হয়েছি। আর তারপরে এখন অভিনয়ের ফ্যান বলতে গেলে আমি ঋত্বিক চক্রবর্তী, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মানে আহ, মনে হয় যেন দেখি মানুষটার পার্টি দিকে। করতে ভালোবাসিস না পার্টি বাড়িতে অপশন, থাকতে? বাড়িতে থাকতে ভালোবাসিস? বাড়িতে। নাইট পার্টি, এই ধরনের পার্টি, ইন্ডাস্ট্রির পার্টিতে? ইন্ডাস্ট্রি পার্টিতে মানে খুব কম, খুব খুব। খুব কম, মানে ঠিক আছে গেলাম, ও কিছুক্ষণ থাকলাম চলে গেলাম, বাট আমার গেট মানে সব পার্টি মানে কি, সবাই গেট যদি টুগেদার বন্ধুরা? বসে, বন্ধুরা এই যেমন আমি তুমি গল্প করছি, আরো দু চারজন থাকলো, এই গেট টুগেদারটা আমার ভীষণ ভালো লাগে। মানে মনে হয় যে বাইরে গিয়ে ওই পার্টি ফাটি নাচ গান করার থেকে বাড়িতে বসে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম জীবনের গল্প, তাদের কি চলছে না চলছে, মজার গল্প, হাসি ঠাট্টার গল্প, আগের মানে বিভিন্ন কাজের এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু নিয়ে একটা গেট টুগেদার, ওটা আমার ভীষণ প্রিয়। অভিনয়টা জাস্ট শুরু করেছিস মানে 4-5 বছর বা 6 বছর, যেটা বললি যে আমি অভিনয়টা শিখে আসিনি, তো যতটা পেরেছিস সিনিয়রদের দেখে শেখার চেষ্টা করেছিস এবং শিখেছিস, কিন্তু সবসময় তো ইমপ্রুভমেন্টের দরকার হয়, এবং কোথাও গিয়ে অভিনয় ইমপ্রুভমেন্ট কোথাও গিয়ে থিয়েটার থেকে আসে। নিজেকে কখনো ভেবেছিস না নাটক করবি বা করেছিস? না, আমি করিনি নাটক। কখনো মনে হয়েছে না, যে আমি এবার থিয়েটারের সাথে অ্যাসোসিয়েট হব? হ্যাঁ এটা খুব মনে হয়েছে, কিন্তু মেগা করি তো, মানে ওই সংসারটাকে পুরো দেখতে হয়। এবারে কি হয়, যারা ধারাবাহিকের সাথে যুক্ত, এবার ওই ধারাবাহিক ভাবে ওটাকে চালাতে গেলে থিয়েটার আলাদাভাবে করার সময়টা হয় না।
এটা আমি খুব দেখেছি, মানে আমার একবার জয়েন করার ইচ্ছে ছিল, আমি সিনিয়রদেরই কিছু কিছু দেখেছি, মানে কয়েকটা দিদিকে দেখেছি, মানে মেগা করছে তারা। এবারে ধরো থিয়েটারের শো আছে, হুম। পাগলের মতো আপটু চাইছে, পাগল হয়ে গেছে, বলছে আমাকে ছেড়ে দাও নাহলে আমার শোতে যেতে লেট হয়ে যাবে। এরকম একটা, আমি তখন একটি মেগা করছি, কি দাদা, তার 5:30টায় শো থিয়েটারের, সে 5টার সময় শুটিং এ রয়েছে, সেখানে বসে বলছে আমি 5:30টায় শোতে জয়েন করব কি করে, সেখানে যাবে, মেকআপ করবে, এই যে হেডেকটা না, মানে আমি জয়েন করব কি, তার আগে যে দেখে নিয়েছি। তো তখন মনে হয় যে একটু কিছু সেভিংসটা করে, যদি মনে হয় যে আমার এটা খুব দরকার হচ্ছে, নাটকটা যদি মনে হয় না নাটকটা খুব দরকার করাটা আমার, একদমই তাই। এখন এখন মনে হয়েছে সেটা। তো তার জন্য একটু আমার সেভিংসটা করা প্রয়োজন, যে একটু গ্যাপ নিয়ে, ধরো 6 মাস মেগা থেকে গ্যাপ নিলাম, মেগা করব না, গ্যাপটা নিয়ে আমি একটা নাটকের দলে জয়েন করলাম, তাদের সাথে কিছুদিন কাজ করলাম, আবার মনে হলো যে ঠিক আছে আমি কন্টিনিউ করতে পারছি না, আবার মেগাতে ফিরে এলাম। তো এইভাবে যদি কাজটা করতে পারি, সেটা মনে হয় আমার আমার ক্ষেত্রে বেটার হবে। হিন্দিতে কাজ করার ইচ্ছে আছে? ট্রাই করেছিস কখনো? অডিশন দিয়েছিস? এখন তো অনেকেই দিচ্ছে। না, এখনো পর্যন্ত হিন্দিটা অডিশন মানে কেমন বলিস দিইনি। নিজে হিন্দিটা যে? আমি খুবই বাজে বলি, সেই জন্য অডিশন দিইনি। তবে হ্যাঁ, শেখার তো কোনো শেষ নেই। একদম। শেখারটা খুব দরকার আছে। মানে আমাকে দেখলে যে কেউ বলবে ও মানে একদম বাঙালি, একটা পুরো প্রপার ছোঁয়া রয়েছে, তো তুমি আগে হিন্দিটা শিখে আসো। তো আমি কোনোদিনও তো ওই অপমানিত হতে চাইনি, তো আমি আগে শিখবো ভালো করে, দেন তারপরে ওখানে আমি একটা ট্রাই করার হুম ইচ্ছে হুম আছে। হুম যতটুকু বলা দরকার বলতে পারি, হুম। বাট যেটা অভিনয় করার হ্যাঁ, জন্য হ্যাঁ, দরকার, হ্যাঁ। ওইটা আমার মনে হয় আমি এখনো পর্যন্ত সেটার যোগ্য না। আগে একটু পারদর্শী হয়ে নি, তারপরে খেতে কতটা যাবো। ভালোবাসিস? বাবা, আমি তো ফুডি, কি আমি ধরনের খাবার খেতে বেশি সব ভালো? খাই আমি। রান্না করতে পারিস? মা রান্না করে তুই খাস? হ্যাঁ, এই মা, মাঝখানে তোকে আমি দেখলাম কোনো একটা রান্নার ভিডিও করছিলি নাকি, আন্টি আমি কিছু একটা দেখলাম। একদম ভুল দেখেছো। বলতে তাহলে কিচেনে হয়তো, আন্টি তাহলে কিছু হয়তো হবে তুমি কোনো মায়ের কন্টেন্ট দেখেছো। জন্মদিন ছিল, সামথিং কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পিৎজা। ও ওটা আমার মাঝে মাঝে, আমি ওটা রান্না বলে না, পিৎজা বানানো মানে কি, তোমার সবই বোন রেডি ইপি। করে রেখে আচ্ছা। দিয়েছে, আমি জাস্ট ধরো গাজর দিচ্ছি, বিট দিচ্ছি, বা ধরো একটু শসা দিয়ে দিচ্ছি, বা একটু বাটার লাগিয়ে দিচ্ছি, এই সব, মানে এইটুকু আমি করতে পারি। আর যদি বলে আলু ভাজা হচ্ছে, একটু খুন্তিটা নাড়িয়ে দে, ওইটা আমি নাড়াতে পারি। বা কন্টেন্টের জন্য তুমি এটাও দেখতে পারো, কন্টেন্টের জন্য আমি দেখছো যে হয়তো খুন্তি রান্না নাড়াচ্ছি, করছিস? রান্না করছি, বাট আমি রান্নাটা একদমই পারি না। কি ধরনের খাবার খেতে ভালোবাসিস মানে? সব ধরনের খাবারই আমি খাই, আমি সব খাই, মানে আমি খেতে খুব ভালোবাসি। আমাকে কন্ট্রোল করতে হয় যে না, এটা খাবো না, এটা দরকার নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি খাই তাহলে আরো মোটু হয়ে যাব, তখন কাজ পাওয়াটা এমনি খুব দুষ্কর, মোটু হয়ে গেলে তো আরোই পাবো না, দরকার নেই, মানে যেরকম ক্যারেক্টার চাইছি সেরকম একদম পাবো বুঝতে না। পেরেছি। কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, আর এমনি চাইনিজটা একটু বেশি খাই। আর ঘুরতে যেতে কতটা ভালোবাসিস? পাহাড় না সমুদ্র? পাহাড়। পাহাড়ে আমাকে যদি রেখে দেওয়া হয়, যদি বলা হয় এটা তোর বছরে লাগবে এই টাকাটা, এটা দিয়ে গেলাম, তো এখানে থাক, আমি কাউকে ডিস্টার্ব করবো না গো। যাদের আমাকে নিয়ে সমস্যা, আমি বলে দিচ্ছি, যাদের আমাকে নিয়ে সমস্যা, তারা আমাকে একটা টাকা দিয়ে পাহাড়ে রেখে আসুন, তো তাহলে কোনো অসুবিধা হবে না। একটা আমি বাড়ি কিনে পাহাড়ে রেখে দিয়ে চলে হ্যাঁ, বাড়ি আসবে, এটা কিনে বেশ পাহাড়ে রেখে দিয়ে একটা। চলে আসুন, তাহলে আমি কারুর লাইফে কোনো প্রবলেম করবো না। তুই বললি যে ফ্ল্যাট কেনার সময় প্রচন্ড এই দিক ওই দিক এগুলো হুম, দেখেছিস, মানে নিজে স্পিরিচুয়াল? হ্যাঁ, আমি স্পিরিচুয়াল বলতে পারো না, মানে আমি ফিলও করি, মানে আমার মনে হয় যে আমি একটুখানি যতক্ষণ একটু ঠাকুরের নামে জপে থাকবো, আমার মনে হয় আমি খুব পজিটিভ ভাইবস পাই, মানে আমার নেগেটিভ ভাইবস খুব আমাকে অ্যাট্রাক্ট করে। আমি এখানে আছি ধরো, এখান থেকে যদি কোনো নেগেটিভ ভাইবস থাকে, আমার দিকেই সেটা হয়তো আগে আসবে আমার মনে হয়। আমি প্রচন্ড নেগেটিভ জিনিস বুঝতে মানে পারি আর বুঝতে কি, পারিস। বা আমার ভালো লাগে না, বা আমার ভালো লাগছে না। আর যেখানে পজিটিভ ভাইবস পাবো, আমি সেখানে আবার বসতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, মানে এই জিনিসটা খুব আমি ফিল করতে পারি। তো যতক্ষণ আমি, আমার মনে হয় আমার মাথা গরম, তো যতক্ষণ ওই একটু শান্ত হয়ে বসবো, মেডিটেশন করব, তাতে আমার মনে হয় একটু শান্ত, মনটা শান্ত থাকে, বা আমিও শান্ত থাকি। আর আমার বোধহয় আমার খুব দরকার ওটা, আমার নিজেরই ফিল করি আমি। শৈশবটা ফিরে পেলে কি করবি যেটা করে উঠিসনি ছোটবেলায়?
ভাগ্যি সেটা বললাম, এটা কখনো ভাবিনি এত কিছুর মধ্যে। শৈশবটা ফিরে পেলে মাঝে মাঝে এটা ফিল করি, বাট ভাবিনি ওইভাবে। ফিল করি যে আমাকে বেশ মানে ওই প্যাম্পার চাইল্ড করে রেখে দেবে। অনেকে আমাকে দেখে বলে হ্যাঁ, যে তোকে দেখে তুই, লাগে তাই, কিন্তু ওই দেখো তোকে তুমি দেখে বল, লাগে লাগে তোকে দেখে। অনেকে বলে যে বাবা বাড়িতে তোকে খুব প্যাম্পার করে না। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছো, মানে আমার এরকম রিয়াকশন থাকে। আমি তো সবাইকে আর বলে বোঝাতে পারি না। তো আমাকে যদি কেউ প্যাম্পার করে রাখে সেটা আর কি খুবই ভালো হয়। তো আমি ছোটবেলাটা থেকে বড়বেলাটা আমি ওইভাবেই এনজয় করতে চাই, আমি যেটা কোনো দিনই পাইনি। মানে আমি ছোটবেলা থেকে কোনোদিনই কারোর কাছে আবদার করিনি, আজ অব্দিও কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমি মাকে একটু আধটু বলে থাকি, কিন্তু ওইভাবে বাবা মায়ের কাছে সবাই যেমন আবদার করে যে এটা কিনে দাও, ওটা কিনে দাও, বা ওটা আজকে দাও, আমি কোনো দিনও কারুর কাছে বলতে পারিনি। মাকে হয়তো দু একবার ছোটবেলায় একটু আধটু বলেছি। এখন তো আমি যদি মাকে কিনে দিই আমার নিজের ভালো লাগে, মাকে বলি তোমায় কিছু দিতে হবে না, আমি তোমাকে দিচ্ছি, সেটাই আমার ভালো লাগার জায়গা। তুই সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে নিস হ্যাঁ অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু আমার খুব মনে হয় যে আমিও যদি কোনো সময় ওই জিনিসটা পেতাম, একটু প্যাম্পার করবে যে ওই, মানে আমি না চাইতেই পেয়ে যাচ্ছি কিছু, বা না চাইতেই এই খাবারটা চলে আসছে, বা কেউ ভাবছে আমার কথা, সেই জিনিসটা ফ্যামিলির কাছ থেকেও আমি খুব এক্সপেক্ট করি, আজও করি, বন্ধু বান্ধবদের কাছ থেকেও এক্সপেক্ট করি। কিন্তু ওই আর কি, যদি পাই খুব ভালো লাগে, একটু অল্পতেই মানে খুশি। প্রায়োরিটি পেতে ভালোবাসিস, মানে হয় না এক একজন থাকে একটু প্রায়োরিটি পাবো আমি সেই হ্যাঁ, জায়গাটাতে মানে গিয়ে। প্রায়োরিটি মানে ওই আবদার করতে পারবো, বুঝতে ভালোবাসাটা পেরেছি। পাবো, ওই জায়গাটা আমার খুব দরকার হয়। অনেকক্ষণ ধরে তোর সাথে বকবক করলাম, হুম। অনেক আড্ডা দিলাম, অনেক কিছু হলো। এবার কিছু প্রশ্ন আছে। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্নের উত্তর তুই যদি সঠিক দিস আমায়, হুম। হ্যাঁ একটা প্রশ্নের উত্তর সঠিক দিসনি, হাফ দিয়েছিস। কোন? ও হ্যাঁ, আচ্ছা। যে প্রেমটা কার সাথে ও করছিস, যে আচ্ছা। গোপনে প্রেমটা করছিস তুই, যেটা আমরা পরে জানতে পারবো, ঠিক আছে? তো সেটা ছাড়া যে প্রশ্নগুলো, আচ্ছা একটা কথা বল, তুই যার সাথে প্রেম করছিস ইন্ডাস্ট্রি না না বাইরে? না না না, ইন্ডাস্ট্রির কখনোই কিছু শুনবে না তুমি, একদম মানে এই দিক থেকে কোনো মানে যার সাথে প্রেম সন্দেহ করছিস নেই। সে ইন্ডাস্ট্রির বাইরে? হ্যাঁ একদম। যাক, এটা বলে দিয়েছে, এবং প্রেম করছে এটাও বলে দিল ও না না বেসিক্যালি। না, না মানে এখনো ঠিক আছে ঠিক আছে জায়গাটা ঠিক নেই, আছে ওই আর ঠিক কি। আছে, বলে ফেলেছে বলে ফেলেছে, যাক প্রেমটা তুই করছে, ও করছে, যেটা ও এতক্ষণ লুকোচ্ছিল, এটাই তো না কাজ। মানে ওটা নয়, মানে মানে ঠিক আছে, ক্লোজ, ওটা তো পরে। এটা পরে, ঠিক আছে, বন্যিনী প্রেম করছে এটা হচ্ছে বিষয়। তো এই এই পডকাস্টে যাওয়ার পর দু তিনটে ওই যে তোর আছে না সেলিব্রিটিদের, দেখবি আমি দেখি স্টারদের, যে এ এর সাথে প্রেম করছে, এর সাথে প্রেম করছে, এরকম একটা কিছু বেরোবে, বাংলাদেশেরও বেরোয় এগুলো আমি দেখি। হ্যাঁ এ বেরোয়। এর সাথে প্রেম করছে, হ্যাঁ, এটা করছে, এ এর আমারটা নিয়ে ভাই। এখনো বেরোয়নি কিছু, বেরোবে আমি বেরোবে, চাই এরকম না একটা বেরিয়ে বেরোক। যাবে বেরিয়ে যাবে। আরে যত এই ধরনের জিনিস বেরোবে তত পপুলার হবি, এটা হচ্ছে বাবা, কথা। কত যেন এখন তোর ফেসবুকের সাবস্ক্রাইবার? 166K। কে? ওটা আরো বাড়বে। সেই জন্য না ঠিক না, আছে, আমার কাজের জন্য বাড়ুক, এটার জন্য কাজের দরকার জন্য নেই। বাড়বে, সবের জন্য বাড়বে, এই তো কেরিয়ার শুরু হয়েছে, আরো অনেকটা জার্নি আছে, হুম। এবং খুব ভালো হবে তোর জার্নিটা। চল এবার আমরা র্যাপিড ফায়ারের যে প্রশ্নগুলো আমি তোর জন্য ঠিক করেছি, সেটা হচ্ছে ফেভারিট কো অ্যাক্টর, মেল বল। কৌশিক দা। ফিমেল? এই মুহূর্তে কাজ করছি অবভিয়াসলি চান্দ্রেইদি। আচ্ছা, রিয়েল লাইফ ভার্সেস রিল লাইফ, কোনটা তোর বেশি ড্রামাটিক মনে হয়? রিল রিয়েল লাইফ? লাইফ, অবভিয়াসলি, আমার রিয়েল লাইফে কোনো ড্রামা নেই। আচ্ছা, আহ যদি ড্রামা হয় সেটা আমি ক্রিয়েট করি, বাট এমনি নেই। হিরোইনের ক্যারেক্টার যদি আসে করতে বেশি ভালোবাসবি না ভিলেনের ক্যারেক্টার এলে বেশি ভালোবাসবি? না, হিরোইনের ক্যারেক্টার বেশি ভালোবাসবো, তার কারণ ভিলেন এতদিন করে আমি ফিডব্যাক পেয়ে গেছি। তো এবারে কিছু মানে ওই হাটকে, হাটকে ওই কিছু। ওই ওইটার জন্যই আর কি হিরোইন অবভিয়াসলি। আচ্ছা, রোমান্টিক সিন না ইমোশনাল সিন? ইমোশনাল সিন। আচ্ছা, আর মেকআপ রুম না শুটিং ফ্লোর, কোন জায়গাটা বেশি প্রিয়? শুটিং ফ্লোর। আচ্ছা, কারণ ওখানে কোনো নেগেটিভ ভাইবস পাবো না। মেকআপ রুম অনেক রকম হয়, পজিটিভ হুম, নেগেটিভ অনেক রকম হয়, শুটিং ফ্লোর ইজ দ্য বেস্ট। ওকে। আর ফ্যান প্রপোজাল পেলে রিয়াকশন কি হয়, মানে ভালো একটা কিছু কেউ বললো যে ওয়াও খুব ভালো, বা হয় না ফেসবুকে দিদি তোমার ওই সিনটা দেখেছি খুব সুন্দর লেগেছে, এই ধরনের এইটা তো কমেন্ট পেলে? ভীষণ ভালো লাগে,
কিন্তু এরকম ফ্যান প্রপোজালও আমি পাই যারা লাইফ পার্টনার হতে চায়। এইটা ওইটা তো আমি জাস্ট দেখে আমার মনে হয় আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউটা যে বলবো ওইটা আর পারি না। ঠিক আছে, ওটা ওই কমেন্টেই রিপ্লাই করে দিই যে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার একটা খুব মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্ডাস্ট্রিতে গসিপ কুইন কে আর গসিপ কিং কে তোর মতে? এ বাবা, আমি নিজেই গসিপের মধ্যে থাকি না, আমি কি করে মানে বলবো? কি সিরিয়াসলি এটা তুই সেফ খেলছিস, এটা তুই সে জানিস। খেলছি না, আমি এটা বলতেই পারবো না, আচ্ছা, একদম এটা বলতে পারবো না। পাস। এটা ওকে, পাস 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 পাস, পাস। ঠিক আছে ঠিক আছে। এটা সোশ্যাল মিডিয়া না টিভি, কোনটা বেশি প্রেশার মনে হয় তোর? সোশ্যাল মিডিয়া। আচ্ছা, ক্রাশ অন এনি কোস্টার হচ্ছে? ক্রাশ হচ্ছে কোস্টারের সাথে পাঠ করতে গিয়ে? না। ফার্স্ট স্যালারি যেটা পেয়েছিলি, হুম। মানে যে পেটা, ফার্স্ট স্যালারি যেটা পেয়েছিলি সেটা দিয়ে কি কিনেছিলি তুই প্রথম? কিনিনি কিছু, ওটা দিয়ে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলাম, যে অ্যাকাউন্টের বাড়ির এক্সট্রা ইএমআই গুলো জমাবো। আমার Oh my এখনো মনে আছে, একটা God! অ্যাকাউন্ট খুলেছিলাম। ফেম না মানি, কি চুজ করবি লাইফে? এটা ডিফিকাল্ট বাট ফেম। ওকে, এবার ফটাফট কিছু আমি তোকে, টি না কফি, খাওয়ারের প্রশ্নে কিছু যাব, টি না কফি বল। কফি। কফি। আচ্ছা, বিরিয়ানি না চাইনিজ? চাইনিজ। ওকে, মাছ ভাত না চিকেন ভাত? মাছ ভাত। মানে বাঙালি মাছ ভাতে। হুম হুম। আর্লি মর্নিং শুট করতে ভালোবাসিস না নাইট শুটিং করতে আর্লি ভালোবাসিস? মর্নিং। ওকে, আর ওটিটি আর টেলিভিশন দেখতে কি ভালোবাসিস? ভালোবাসি দুটোই জানো তো, বাট আমি দেখি বেশি টেলিভিশন, ওটিটি খুব কম দেখা হয়, বাট ভালোবাসি আমি দুটোই। ভালোবাসার শহর কি? ভালোবাসার শহর যেখানে আছি ওটাই বলবো, কলকাতা। তার কারণ কলকাতাকেই আমি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কারণ আমি ফলতা থেকে কলকাতায় আসা মেয়ে, তো ফলতায় যখন থাকতাম তখন আমার কলকাতা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা ছিল। কলকাতায় আসার পর থেকে এখনো ইন্টারেস্টিংই আছে, কারণ আমি অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে পারিনি এখনো। বাট অবভিয়াসলি আমি কলকাতাকে ভীষণ ভালোবাসি, আমি স্কুটি নিয়ে অলিগলি ঘোরাফেরা করি সেই জন্যই। থ্যাংক ইউ বাবু, প্রশ্নগুলো সোজা সোজা ছিল, ওই জন্য সোজা সোজা উত্তর দিয়ে দিয়েছিস। যাই হোক, অনেকগুলো প্রশ্ন ছিল এবং প্রত্যেকটার উত্তরই সুন্দর দিয়েছো, এটা আমি বলবো। সত্যি খুবই সুন্দর উত্তর দিয়েছিস, মানে 100-100 টাইপ এরকম একটা বিষয়। বলছিলি না খুব ভালো পড়াশোনায় ছিলাম, সেটা বুঝতে পারলাম। তো হ্যাঁ ওটা বোঝা গেছে, হ্যাঁ, আর ভাগ্যেই কিছু ছিলাম। আনসার দিতে চাইছিলি না, কিন্তু আমি পেয়ে গেলাম তোর আনসার গুলো, এবং এত সুন্দর তুই আনসার গুলো দিলি। আমাদের তরফ থেকে তোর জন্য গিফট রয়েছে, ছোট্ট ছোট্ট গিফট, দেখ কেমন, Wow, দাঁড়া। কি ভালো! এটা এগুলো আমার আমি ভীষণ পছন্দ হয়েছে, তার কারণে আমি এটা বাড়িতে রাখতে পারবো, আমি তো ঘর সাজাতে ভীষণ ইয়েস আই নো ভালোবাসি। দ্যাট, তো সেই জন্যই। আর এই জিনিসগুলো এত, এই যে ভীষণ সুন্দর। এক্ষুনি বলছিলাম যে প্যাম্পার করার কথা, এই যে আমি তোকে, আমাকে কেউ গিফট দিলে আমি যে কি খুশি হই, এসে বোধহয় এটা বুঝতে পেরে গেছিল মনের না কথাটা। না না, মনের কথা না, আমি যে এইটুকু ভালোবাসা, এটা এশানির তরফে হ্যাঁ ভালোবাসা। সত্যি, আমি যে খুব একটা গিফট পেয়ে বড় হয়েছি সেটা তো নয়, আমি গিফট পেতে ভীষণ ভালোবাসি বাট খুব কম পাই। বাট আমাকে যে গিফট দেয়, আমি আমি তাকে তো আরো ভীষণ ভালোবেসে ফেলি। হুম। তোমাকে ভালোবাসি না সেটা না, বাট আজকের পর থেকে আরো বেশি আচ্ছা ভালোবাসি। আচ্ছা আচ্ছা, আরেকটা ছোট্ট গিফট রয়েছে, এটা খোল, এটাতে কফি খাবি। আর এই Okay. আড্ডাটার কথা মনে করবি, হ্যাঁ, আমি তো যেখানে তোমায় বলেছি আমার পর্দা ফাঁস coffee হয়েছিল প্রিয়। বর্ণিনীর বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু নাম এইটা বলা যাবে না। এইটা কিন্তু তোমার পডকাস্টের ভাইরাল হবে। এটা ভাইরাল হবে এটা তো। viral হবে। আমি উত্তরটা নিয়েছি, না ঠিক আছে, ওই ছিল, এখন এটা তুই করেছিস। ইয়েস, Wow, কি ভালো দেখতে! এটা আমি কফি খেতে খুব ভালোবাসি, যখনই কফি খাবো আমার এসাদির কথা মনে পড়বে। চলো, থ্যাংক ইউ বর্ণিনী আরেকবার, হ্যাঁ, এখানে আসার জন্য, এবং সত্যি আড্ডাটা জমে গেছিল। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ, এরকম আবার আড্ডায় চলে আসবো একদম বারবার বারবার, নতুন নতুন গসিপ নতুন নিয়ে। গসিপ।